অনেকের মনে প্রশ্ন থাকে এলআইসি কেন করব। যদি আপনার মনেও প্রশ্ন থাকে এলআইসি কেন করব, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এবং যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু দয়া করে আপনি আপনার বন্ধুদের, মানে যেসব বন্ধু এলআইসি থেকে বিরত থাকতে চায় তাদেরকে আপনি প্লিজ শেয়ার করতে পারেন। চলুন শুরু করি। এলআইসি কেন করা দরকার সেই বিষয়ে দু চারটি কথা বলি। প্রথমত, আপনি যদি ইন্স্যুরেন্স নেন, মানে এলআইসি যদি আপনি করেন, তাহলে কি থাকছে যে আপনার আগামী 15 বছর বা 20 বছর পর্যন্ত লাইফের রিস্ক একজনের কাছে আপনি ট্রান্সফার করে দিচ্ছেন। যে আগামী 15-20 বছরের ভিতরে আমার বা আমার বাবার বা আমার মার যদি কিছু হয়, তাহলে কিন্তু আমার পরিবারে যে অর্থের ক্ষতি হবে সেই অর্থের ক্ষতি যেন আমাকে পুষিয়ে দেয়। কোনো মানুষকে তো আমরা ফেরত দিতে পারবে না এলআইসি, কিন্তু তার যে চলে যাওয়াটা, সে যে একটা ইনকাম করতো, সেই ইনকামটা কিন্তু আপনার পরিবারকে দিয়ে দিতে পারবে। ধরুন কোনো একজন ব্যক্তি প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করে, তাহলে উনি বছরে প্রায় 2,40,000 মানে 2.5 লাখ টাকার মতন ইনকাম করে। ধরুন কারোর বয়স 30, তাহলে এখনও 30 বছর সে পরিবারের জন্য ইনকাম করবে। তার ইনকাম কিন্তু ক্রমবর্ধমান হবে, অর্থাৎ পরবর্তীকালে তার ইনকাম বাড়বে। তো মোটামুটি 30 বছর গণিতক যদি 2.5 লাখ করি, প্রায় 80-90 লাখ টাকার মতো উনি ওনার পরিবারকে দেওয়ার জন্য এখনও ওনার পরিবার ওনার থেকে পাবেন। কিন্তু বাই চান্স 31 বছর বয়সে যদি ওনার কিছু হয়ে যায়, এই এত পরিমাণ টাকা ওনার পরিবারের লস হবে। সেটার জন্যই বিমা। অর্থাৎ আপনাদেরকে আমি বোঝাতে পারছি না কি জানি না, মানে একটা লোক যে ইনকাম করে তাকেই বলে ওনার ভ্যালু। আপনি যখন ইনকাম করতে পারছিলেন না, তখন কিন্তু আপনার পরিবার আপনার পছন্দের সবজি রান্না করেনি, আপনার মনের মতন কোনো কিছুই হয়নি, কারণ আপনার তখন ভ্যালু ছিল না। ভ্যালু বলতে সেটাই, আপনি যখন ইনকাম করতে পারবেন পরিবার আপনাকে তখনই চিনবে। তো এই জন্য আমাদের ইন্স্যুরেন্স নেওয়া দরকার। দ্বিতীয়ত কারণ হচ্ছে, আমরা যদি অন্য কোনো জায়গায় সেভিং করি, সেখানে কিন্তু টাকা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় বলতে আপনি তুলে নেন বা ভেঙে ফেলেন, কারণ ওটা তো ধরুন কোনো একটা অসুখ বিসুখ হয়েছে, বা আপনি ধরুন কোথাও জন্মদিনে পার্টিতে করবেন, বা কোনো কিছু কাজে আপনি এটা সহজে ভেঙে ফেলেন। কিন্তু এলআইসিতে কিন্তু সহজে ভাঙা যায় না বলে, তাহলে কিন্তু একটা লকিং হয়ে যায়। মানে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন, ধরুন আপনি একটা জমি কিনেছেন, তাহলে এই জমিটা কিনে নিয়েছেন মানে আপনার টাকাটা ব্লক হয়ে গেছে। ওই টাকাটা আপনি যখন খুব বড় অসুবিধা হবে তখন আপনি বেচে টাকাটা বের করবেন। জমির মতন এলআইসিও সেই রকম জিনিস, যে আপনি যে টাকাটা ওখানে দিলেন সেটা ব্লক টাইপের হয়ে গেল, তাহলে কি আপনার একটু একটু করে জমানো টাকা একটা সময় একটা বড় রাশি হবে, যেটা দিয়ে আপনি ব্যবসা করতে পারেন, আপনার বাচ্চাদের বিয়ে বা তার এডুকেশনের জন্য ব্যবহার করতে পারেন, অথবা আপনার রিটায়ারমেন্টের প্ল্যান করতে পারেন। তৃতীয়ত হচ্ছে, আপনার এখানে গভর্নমেন্ট গ্যারান্টি থাকছে, প্লাস লোন ফেসিলিটি তো থাকছে। যদি আপনি অসুবিধায় পড়েন, এলআইসি দলিল রেখে লোন পাবেন। তো যেমন ধরুন, এটাকে আপনাকে মেনটেন্স করতে হবে না। এমন একটা সম্পত্তি যার কোনো মেনটেন্স নেই, চুরি হলেও ভয় নেই, চুরি করে অন্য কেউ এটা কিছু করতে পারবে না, কারণ এটা আপনার নামে আছে, আপনি ছাড়া কেউ ইউজ করতে পারবেন না। আরও হচ্ছে, আপনার ট্যাক্স বেনিফিট পাচ্ছেন। যখন আপনি যে টাকাটা পাচ্ছেন, সে 50 লাখই হোক, 1 কোটি হোক বা 10 লাখই হোক, সে টাকাটা ট্যাক্স দিতে হবে না আপনাকে, পুরো ট্যাক্স ফ্রি থাকবে। এবং সাথে কি হচ্ছে, আপনি যদি ইনকাম ট্যাক্সের আওতায় আছেন, সেখানেও আপনি যে প্রিমিয়াম দিচ্ছেন, মানে প্রতি বছর বছর যে টাকা দিচ্ছেন, সে টাকাটা থেকেও আপনি ট্যাক্স রিবেট পাবেন। এবং সময় থাকতে থাকতে আপনি যদি পলিসি না নেন, তা আপনি কোটি টাকা দিলেও আপনি পলিসি পাবেন না। পলিসি নিতে হলে প্রধানত দুটো জিনিস কিন্তু মেন, একটা হচ্ছে বয়স, আর একটা হচ্ছে আপনি যেন সুস্থ থাকেন। তাহলে এই দুটো আপনার হাতে মানে সবসময় স্থায়িত্ব থাকবে না। এবং যত কম বয়স থেকে আপনি ইনভেস্ট করা শুরু করতে পারবেন, তত বেশি আপনার গ্রো হবে এবং আপনি সেফটি ফিল করবেন। ধরুন আপনাকে একটা উদাহরণ দিই, আমার হেলথ ইন্স্যুরেন্স আছে, আমার পরিবারে 3 জন, আমার স্ত্রী, আমার এবং আমার ছেলে। 5 লাখ টাকার ইন্স্যুরেন্স নেওয়া আছে। যদি আমার কোনো অসুখ বিসুখ হয়, তাহলে আপনি বলুন, আমি কি সরকারি হসপিটালে যাব না ছোটোখাটো হসপিটালে যাব? আমি বড় বড় নার্সিংহোমে যাব অবশ্যই, কারণ আমার 5 লাখ টাকার কভারেজ নেওয়া আছে। তাহলে আমার মধ্যে কি ফিলিংস হবে, যে আমার অসুখ হলে ভয় আছে? এবারে আমার ধরুন লাইফ ইন্স্যুরেন্স করা আছে, বা সেটা আমার 1 কোটি টাকা। তাহলে আমি যদি কালকে নাও থাকি, আমার পরিবারের জন্য কি কোনো ভাবনা চিন্তা আছে? তাহলে আমি কি প্রথমে হ্যাপিনেস হচ্ছে, আমি একটা আরাম বোধ করছি। তারপরে আপনি যে টাকাটা আরও উপরোক্ত হবে, সেটা আপনি যেখানে খুশি ফেলুন। কেউ মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন, শেয়ারে ফেলাতে পারেন, আপনি যা খুশি করতে পারেন করুন, কিন্তু প্রথমে আপনার হেলথ এবং লাইফ প্রোটেক্ট করার পর আপনি যা খুশি করাটা করবেন। দেখুন, আপনারা যে বাইক আছে, বেশিরভাগ লোকের প্রায় বাইক আছে, প্রায় 90% মানুষের কাছে বাইক আছে, মানে যারা 18 আপ হয়ে গেছে। দেখবেন সরকার থেকে নিয়ম আছে যে মিনিমাম তাকে একটা থার্ড পার্টি ইন্স্যুরেন্স করাতে হবে। তাহলে থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা কি আপনারা হয়তো অনেকেই জানেন না, শুধু জানেন যে পুলিশ আমাকে ধরবে না, এই জন্য একটা ইন্স্যুরেন্স করছি। পুলিশ ধরছে কেন না, সরকার থেকে নিয়ম আছে মিনিমাম থার্ড পার্টি ইন্স্যুরেন্স করতে হয়।
তাহলে আপনাদেরকে ফার্স্ট পার্টি এবং থার্ড পার্টি এই কথাটা নিশ্চয়ই শুনেছেন। তাহলে থার্ড পার্টি সম্বন্ধে আপনাদের বলি। থার্ড পার্টি ইন্স্যুরেন্স হচ্ছে সেটা, ধরুন আপনি আপনার গাড়িটি মানে 4 চাকা হতে পারে বা বাইক হতে পারে, সেটা আপনি কারোর ক্ষতি করলেন, কারোর দোকান ভেঙে দিলেন, কারোর গাড়ি ক্ষতি করে দিলেন, বা কাউকে কোনো মানুষকে আঘাত দিলেন, মানে ক্ষত বিক্ষত পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি মানে আপনি যেখান থেকে ইন্স্যুরেন্স নিলেন সে কিন্তু থার্ড পার্টি মানে অপর ব্যক্তিকে তার ক্ষতিপূরণ করে। মানে সরকার আপনার থেকে এমন একটা নিয়ম করে দিয়েছে যে আপনি গাড়ি চালাচ্ছেন, চালান, আপনার গাড়ির ক্ষতি হলে আমি দেবো না যদি আপনি থার্ড পার্টি করেন, কিন্তু আপনি যাকে ধাক্কা দিলেন বা আপনি যার অপরের যে থার্ড পার্টি লোকের যে ক্ষতি করলেন তার ক্ষতিপূরণ মিনিমাম আপনাকে রাখতে হবে, না হলে কিন্তু পুলিশ আপনাকে ধরবে, ফাইন করবে। আর ফার্স্ট পার্টিটা কি? ফার্স্ট পার্টি হচ্ছে আপনি যে গাড়িটা কিনেছেন সেই গাড়িটা হয়তো মূল্যবান, হয়তো চুরি হতে পারে, বা আপনি কোথাও অ্যাক্সিডেন্ট করে সেটা হয়তো খারাপ হয়ে যেতে পারে, মানে ধরুন শোকেস বা কিছু কিছু তার পার্টস নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ওতেও আপনি টাকাটা পাবেন, মানে আপনার গাড়ির যা ক্ষতি হলো, কিন্তু আপনার কোনো কভারেজ থাকছে না। ওখানে যদি আপনি পিএ পার্সোনাল অ্যাক্সিডেন্ট নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ওষুধ, আপনার যে চিকিৎসা খরচ সেটাও আপনি পাবেন, সেটা হচ্ছে ফার্স্ট পার্টি। যদি আপনার গাড়ি মূল্যবান হয় তাহলে কিন্তু আপনি মানে দামি গাড়ি হয় বা নতুন গাড়ি হয় তাহলে কিন্তু আপনি ফার্স্ট পার্টি অবশ্যই নেবেন, না হলে কিন্তু আপনি থার্ড পার্টি নিলেই হবে। তো যাই হোক, তাহলে বুঝতে পারছেন যে সরকার থেকে যে বাধ্যবাধকতা করা আছে যে আমরা যে বাইক চালাই সেটা মিনিমাম থার্ড পার্টি, মানে অপরকে যদি আমি আঘাত করি বা তার ক্ষতি করি তাহলে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি তার জন্য টাকাটা দিয়ে দেয়। তাহলে এভাবে ইন্স্যুরেন্সের জন্য সরকার আমাদেরকে যতই কনভিন্স করাও, যতই বোঝাক, কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ ইন্স্যুরেন্স নেই না। আবার অনেক এজেন্টও আছে ভুল, কারণ তারা হয়তো তাদেরকে ভুল জিনিসটা সেল করে দেয়, কার কি নিড সেটা না বুঝে। তো আরও অনেক কিছু কথা হয়তো রয়ে গেল, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। যদি আপনারা চান পার্ট 2 আমি নিয়ে আসবো, আপনারা যদি কমেন্ট করেন যে হ্যাঁ চাই, ইয়েস লিখবেন, তাহলে আমি এটা পরবর্তী অংশ আরও বলবো। তো আপাতত এইটুকু থাকুক, পরবর্তী ভিডিও আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।